আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। করোনার এই মহামারীকালীন সময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং এটুআই এর যৌথ উদ্যোগে কৃষি ডিপ্লোমা কোর্সের অনলাইন কোর্সে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আশা করি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকে তোমরা বাড়িতেই অবস্থান করছো। ক্লাস শুরু করার প্রথমেই আমি একটু নিশ্চিত হতে চাই, আমার কথা তোমরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? কমেন্ট বক্সে জানাবে আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আজকে আমাদের ক্লাস পদার্থবিজ্ঞান ২ দ্বিতীয় সেমিস্টার, অধ্যায় ৭ আলোর প্রতিফলন। উপস্থাপনায় আমি আছি শাহরিন শারমিন স্নিগ্ধা, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর, খুলনা। আজকের আলোচ্য বিষয়সমূহ আমি প্রথমে বলে নিতে চাচ্ছি। প্রথমেই বলছি আলোর প্রতিফলন কি, এবং তার সাথে সাথে আরো থাকছে আলোর প্রতিফলনের সূত্র, দর্পণ কি ও দর্পণের শ্রেণীবিন্যাস, গোলীয় দর্পণের শ্রেণীবিন্যাস, প্রতিবিম্ব ও তার শ্রেণীবিন্যাস, বাস্তব প্রতিবিম্ব ও অবাস্তব প্রতিবিম্ব এর মধ্যে পার্থক্য, অবতল দর্পণের ক্ষেত্রে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। তো প্রথমেই আমরা শুরু করতে যাচ্ছি আলোর প্রতিফলন দিয়ে। যখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে তোমরা নিজের নাম উচ্চারণ করবে, দেখবে শব্দটি কিন্তু প্রতিধ্বনি হয়ে বা প্রতিফলিত হয়ে ফিরে আসছে, এবং একই কথা তোমরা বারবার শুনতে পাচ্ছ। তো শব্দ যেভাবে প্রতিধ্বনি হয়ে ফিরে তোমাদের কানে চলে আসে, ঠিক একইভাবে আলো কিন্তু কোনো একটি মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিফলিত হয়ে চলে আসে। তো আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের কোনো তলে আপতিত হয়, তখন দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকেই বলা হয় আলোর প্রতিফলন। তো যে পৃষ্ঠ হতে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ফিরে আসে তাকে বলা হয় প্রতিফলক পৃষ্ঠ। এই যে এখানে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রের মাধ্যমে আমরা সহজে বুঝিয়ে নিতে পারি যে আলোর প্রতিফলন কি এবং আলোর প্রতিফলনে কি কি থাকছে। তো প্রথমেই আমরা দেখে নিই, এখানে একটি প্রতিফলক তল রয়েছে যাকে আমরা PQ দ্বারা নির্দেশ করেছি। তো এই প্রতিফলকের তলের উপরে একটি আলোক রশ্মি আপতিত হয়েছে A ও পথে, অর্থাৎ এটি আপতিত আলোক রশ্মি, এবং এই প্রতিফলক পৃষ্ঠে বাধাপ্রাপ্ত হয়ে এটি ফিরে যাচ্ছে প্রতিফলিত রশ্মি ও B পথে। তাহলে আপতিত আলোক রশ্মি AO এবং প্রতিফলিত আলোক রশ্মি ও B। এই প্রতিফলক পৃষ্ঠের উপরে আপাতন বিন্দুতে, আপতিত রশ্মির আপাতন বিন্দুতে যদি আমরা একটি লম্ব আঁকি, তাহলে সেটি আমরা পাবো অভিলম্ব। কি পাবো? অভিলম্ব। তাহলে এই অভিলম্বটি যখন আপতিত আলোক রশ্মির সাথে একটি কোণ তৈরি করছে, এবং এই কোণকে আমরা আপাতন কোণ বলছি ও I দ্বারা প্রকাশ করছি। একইভাবে এই অভিলম্বের সাথে প্রতিফলিত আলোক রশ্মি যখন একটি কোণ তৈরি করবে, সেই কোণটিকে বলা হবে প্রতিফলন কোণ, যাকে আমরা R দ্বারা প্রকাশ করছি। তাহলে আলোর প্রতিফলনের একটি চিত্র আমরা পেয়ে গেলাম, এবং এখানে কি কি পেলাম? প্রতিফলক তল, আপতিত আলোক রশ্মি, আপাতন কোণ, প্রতিফলিত আলোক রশ্মি, প্রতিফলন কোণ, এবং সাথে সাথে অভিলম্ব। এই আলোর প্রতিফলন দুটি সহজ সূত্র মেনে চলে। কি কি সূত্র মেনে চলে সেটি আমরা এবার দেখে নিচ্ছি। প্রথম সূত্র, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। তাহলে আমরা আগের ছবিতে একটু ফিরে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি এবং এই অভিলম্ব, এই তিনটি কিন্তু একই সমতলে অবস্থান করছে। কি করছে? একই সমতলে
অবস্থান করছে। এটি তাহলে আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রতে কি বলা হচ্ছে, প্রতিফলন কোণ আপাতন কোণের সমান হয়। তাহলে আগের ছবিতে আরো একবার ফিরে যাই। এখানে দেখা যাচ্ছে এই আপাতন কোণের মান অর্থাৎ আই সমান সমান এই প্রতিফলন কোণের মান অর্থাৎ আর। তাহলে বলা যায় কি, আপাতন কোণ সমান প্রতিফলন কোণ বা আই ইকুয়াল টু আর। তো যখন আলো কোনো পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয় তখন তা অবশ্যই মনে রাখতে হবে যে এই প্রতিফলনের এই যে সূত্র দুটি বললাম, এই সূত্র দুটি কিন্তু মেনে চলে। কোনো পৃষ্ঠ থেকে কিভাবে আলো প্রতিফলিত হবে তা নির্ভর করে কিসের উপরে? প্রতিফলকের পৃষ্ঠের প্রকৃতির উপরে। তার মানে এই যে প্রতিফলক পৃষ্ঠটি, এটি যদি সমান হয়, মসৃণ হয়, সেক্ষেত্রে আলোর প্রতিফলনও কিন্তু ভালোভাবে ঘটবে, অর্থাৎ নিয়মিত প্রতিফলন ঘটবে। কিন্তু এই প্রতিফলক পৃষ্ঠটি যদি আঁকা বাঁকা, উঁচু নিচু বা এবড়ো থেবড়ো এরকম টাইপের হয়ে থাকে, তাহলে কি হবে? আলোর প্রতিফলন কিন্তু নিয়মিত প্রতিফলন ঘটবে না, এঁকে বেঁকে আলোগুলো প্রতিফলিত হবে। এবার আসি, দর্পণ কি? দর্পণ বলতেই মূলত আমরা বুঝি আয়না। যে আয়নায় সাধারণত আমরা মুখ দেখে থাকি সেটাই হচ্ছে দর্পণ। যে মসৃণ তল থেকে আলোক রশ্মির নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলা হয়। তাহলে আলোক রশ্মির কিন্তু নিয়মিত প্রতিফলন ঘটবে কোথায়? একটি মসৃণ তলে, সেটিই হবে দর্পণ। তো দর্পণের প্রকারভেদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দর্পণ প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে সমতল দর্পণ, আরেকটি হচ্ছে গলীয় দর্পণ। এবার জানবো এই সমতল দর্পণ কি এবং গলীয় দর্পণ কি। সমতল, নাম শুনেই বোঝা যাচ্ছে যে প্রতিফলক পৃষ্ঠটি সমতল হবে। তাহলে প্রতিফলক পৃষ্ঠটি যদি মসৃণ ও সমতল হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তবেই সে পৃষ্ঠকে সমতল দর্পণ বলে। অর্থাৎ যে দর্পণ বা আয়না আমরা ব্যবহার করে থাকি সেটিই কিন্তু সমতল দর্পণ। এবার বলি গলীয় দর্পণ। গলীয়, নাম শুনেই বোঝা যাচ্ছে যে দর্পণটি হবে গলীয়। তাহলে প্রতিফলক পৃষ্ঠটি যদি মসৃণ এবং গলীয় হয়, অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠটি যদি কোনো গোলকের অংশ বিশেষ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তবে তাকে কি বলবো? গলীয় দর্পণ বলবো। একটি কাচের ফাঁপা গোলকের খানিকটা অংশ কেটে নিয়ে যদি তার এক পৃষ্ঠে পাড়া লাগানো হয় তবে গলীয় দর্পণ তৈরি হয়। যে আয়না তোমরা দেখো, আয়নার কিন্তু এক পৃষ্ঠে পাড়া লাগানো থাকে এবং অন্য পৃষ্ঠে আমরা মুখ দেখতে পাই। তো এই গলীয় দর্পণ কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে অবতল দর্পণ, অন্যটি হচ্ছে উত্তল দর্পণ। তো এবার আসি অবতল দর্পণ কি। যে দর্পণের প্রতিফলক তলটি নিচু থাকে তাকে অবতল দর্পণ বলে। আর উত্তল দর্পণ কোনটি? যে দর্পণের প্রতিফলক তলটি উঁচু থাকে সেটি হচ্ছে উত্তল দর্পণ। তো এখানে আমরা একটি মনে রাখার জন্য একটি সহজ পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটা হলো উত্তলে একটি রস্যু আছে, উঁচুতে একটি রস্যু আছে। তাহলে রস্যু রস্যু যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের মনে রাখতে সহজ হবে যে প্রতিফলক তলটি উঁচু মানেই রস্যুতে রস্যুতে মিল, অর্থাৎ উত্তল দর্পণ। এবং এর বিপরীতে যেটা থেকে যাচ্ছে সেটা কিন্তু নিচু, যেহেতু এটা উঁচু, বিপরীতটা হচ্ছে নিচু এবং সেটি হবে অবতল দর্পণ। তো এই ছবিতে আমরা দেখতে পাই যে অবতল দর্পণের এইটি প্রতিফলক তল, এপাশে কিন্তু পাড়া লাগানো আছে এবং এটি হচ্ছে সেই তল, অবতল দর্পণের সেই প্রতিফলক তল যা কি হবে? নিচু হবে। তাহলে এই জায়গাটা কিন্তু বেশ নিচু, অর্থাৎ এটি অবতল দর্পণ। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা বলেছি প্রতিফলক তল কি হবে? উঁচু হবে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটি প্রতিফলক তল উঁচু, অর্থাৎ এটি উত্তল দর্পণ। এবার আমরা খুব সহজ সহজ কয়েকটি সংজ্ঞা জানবো, যেগুলো না জানলে আমরা সাধারণত বুঝবো না যে দর্পণ কি বা দর্পণের যেসব সমীকরণ আছে সেগুলোর কিছু বুঝতে পারবো না। এই জন্য এই সাধারণ সাধারণ সংজ্ঞাগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে। তো প্রথমেই আসি মেরু। মেরু কোনটি? গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলে। তাহলে দর্পণের মেরু কোনটি?
প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে। এটি আমি ছবিতে দেখাবো। অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠের সবচেয়ে নিচু বিন্দু, ওই যে আগের মতো যেটি আমি বলেছিলাম অবতল দর্পণ কাকে বলে, সেখানে যেরকম বলেছিলাম যে প্রতিফলক পৃষ্ঠের নিচু বিন্দু, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠের সবচাইতে উঁচু বিন্দুটি দর্পণের মেরু। তো আমরা এই ছবিতে একটু দেখে নিই যে এই যে দর্পণ, এটি কিন্তু সেই প্রতিফলক তল বা প্রতিফলক পৃষ্ঠ। এটি কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটি একটি অবতল দর্পণ, এবং এর মধ্যবিন্দু হচ্ছে মেরু। তাহলে এই এ হচ্ছে মেরু, এবং এটি দেখা যাচ্ছে উত্তল দর্পণ, অর্থাৎ এই প্রতিফলক তল কিন্তু উঁচু, এর মেরু হচ্ছে, এই মধ্যবিন্দু হচ্ছে মেরু, অর্থাৎ এ। এবার আসি বক্রতার কেন্দ্র। গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের কেন্দ্রকে ওই দর্পণের বক্রতার কেন্দ্র বলে। তাহলে যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্র। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা যদি একটা গোল আকারের একটি দর্পণ হয়, তো এই সি বিন্দু এটি হচ্ছে বক্রতার কেন্দ্র, এবং এটিও উত্তল দর্পণের ক্ষেত্রেও যদি এটি গোল একটি দর্পণ হয়, এই সি হবে বক্রতার কেন্দ্র, অর্থাৎ গোলকের কেন্দ্র। এবার আসছি বক্রতার ব্যাসার্ধ। গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে। বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তো ছবিতে চলে যাই। এখানে যদি আমরা একটা গোল দর্পণ চিন্তা করি, তাহলে এই মাঝের এই অংশটা কিন্তু ব্যাস, তাহলে এই ব্যাসের অর্ধেক কিন্তু ব্যাসার্ধ। তাহলে এই আর এ থেকে এই সি অংশ, এই অংশটিকে কিন্তু আমরা বলছি বক্রতার ব্যাসার্ধ। ঠিক আছে, এই ছবিতেও একই রকম, এই সি থেকে এ, এই আর এই অংশটিকে আমরা বলছি বক্রতার ব্যাসার্ধ। এবার আসি প্রধান অক্ষ। গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরল রেখাকে দর্পণের প্রধান অক্ষ বলে। তো ছবিতে চলে যাই। এই যে মেরু এবং এই বক্রতার কেন্দ্র, এর মধ্য দিয়ে অঙ্কিত যে অক্ষ, সেটি হচ্ছে প্রধান অক্ষ। তাহলে এই ছবিতেও দেখা যাচ্ছে যে এই মেরু এবং এই বক্রতার কেন্দ্র, এর মধ্য দিয়ে অঙ্কিত যে অক্ষটি, সেটি হচ্ছে প্রধান অক্ষ। এবার আসি কি গৌণ অক্ষ। মেরু বিন্দু ব্যতীত, মেরু বিন্দু ব্যতীত দর্পণের প্রতিফলক পৃষ্ঠের উপরস্থ যে কোনো বিন্দু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরল রেখাকে গৌণ অক্ষ বলে। তাহলে এই ছবিতে যদি আমরা চলে যাই, এই ছবিতে আমরা এটাকে কিন্তু আমরা প্রধান অক্ষ পাচ্ছি। এই যে এ থেকে এই সি, এটা কিন্তু প্রধান অক্ষ, এবং মেরু বিন্দু ব্যতীত যতগুলো অক্ষ আমরা পাবো প্রত্যেকটি হবে গৌণ অক্ষ। এই ছবিতেও ঠিক একইভাবে গৌণ অক্ষ দেখা যাচ্ছে। এইবার আসি প্রধান ফোকাস। প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, এখানে মনে রাখতে হবে অবতল দর্পণের ক্ষেত্রে বিন্দুতে মিলিত হবে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে কোন একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তাহলে সেটিকে আমরা বলবো প্রধান ফোকাস। এই প্রধান ফোকাসকে আমরা এফ দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এখানে কিন্তু এই যে মিলিত হয়ে গেছে, এই এফ বিন্দুতে মিলিত হয়েছে, যার কারণে এটাকে প্রধান ফোকাস বলতে পারছি। আর এখানে দর্পণের পিছনে অপসৃত হচ্ছে, এখান থেকে অপসৃত হচ্ছে বলে আমরা এগুলো দেখতে পাচ্ছি। এটাই হলো এফ দ্বারা প্রকাশ করা হয়েছে প্রধান ফোকাসকে। এবার ফোকাস দূরত্ব। গোলীয় দর্পণের মেরু বিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব, তাকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে মেরু বিন্দু থেকে প্রধান ফোকাস, তাহলে মেরু বিন্দু থেকে এ, প্রধান ফোকাস এফ, এই অংশটুকুকে এই যে আমরা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করেছি, এই যে এটি হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক আছে, তাহলে এখানেও এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই যে মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত এই যে দূরত্বটি, একে আমরা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করে বলছি এটি ফোকাস দূরত্ব। তাহলে কি হলো, গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব আবার বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তাহলে ফোকাস দূরত্বকে আমরা
এফ দ্বারা যদি প্রকাশ করি এবং বক্রতার ব্যাসার্ধকে আমরা কিন্তু আগেই আর দ্বারা প্রকাশ করেছি, তাহলে কি হলো, এফ ইকুয়াল টু আর ভাগ 2, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এবার চলে যাই আরেকটা সংজ্ঞায়, উন্মেষ। উন্মেষ বলতে কি বোঝাচ্ছে? দর্পণের প্রধান ছেদের প্রান্ত বিন্দুদ্বয়, এই যে প্রান্ত বিন্দুদ্বয়, বক্রতার কেন্দ্রে প্রান্ত বিন্দুদ্বয়, এখানে এম ও এম প্রাইম, এম ও এম প্রাইম প্রধান ছেদের প্রান্ত বিন্দুদ্বয়, বক্রতার কেন্দ্র কি সি না, আগেই তো পড়েছি। তাহলে বক্রতার কেন্দ্র সি তে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলছি আমরা? উন্মেষ। এটাকে যদি আমরা এভাবে লিখি, কৌণিক উন্মেষ ইকুয়াল টু চাপ এম এ এম প্রাইম, এম এ এম প্রাইম ভাগ ব্যাসার্ধ এ সি, অর্থাৎ এই যে আর, এই অংশটা এ সি, ব্যাসার্ধ এ সি, এটিকে আমরা বলবো কৌণিক উন্মেষ। এবার আসছি প্রতিবিম্ব। প্রতিবিম্ব আয়নার সামনে দাঁড়ালে কিন্তু আমরা নিজেরাই নিজেদের ছবিটি দেখতে পাই, এটিকেই আমরা সাধারণত কি বলি? প্রতিবিম্ব বলি। নিজেদের ছবিকে দেখতে পাওয়াই হচ্ছে প্রতিবিম্ব। তো এটা বৈজ্ঞানিকভাবে কিভাবে তৈরি হয় আলোর মাধ্যমে, সেটাই বলছি। কোনো বিন্দু থেকে নির্গত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়। ঠিক আছে, দ্বিতীয় কোনো বিন্দুতে যদি মিলিত হয় সেটি কিন্তু বাস্তব প্রতিবিম্ব হয়। আর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়, সেক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। তো এই প্রতিবিম্ব সংজ্ঞার মধ্যে আসলে বাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব এই দুটির একটা মিলন ঘটানো হয়েছে। তো প্রতিবিম্ব আসলে দুই প্রকার, বাস্তব প্রতিবিম্ব বা প্রকৃত বা সৎ প্রতিবিম্ব, আর আরেকটি হচ্ছে অবাস্তব বা অলীক বা অসৎ প্রতিবিম্ব। তো বাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব আমরা কিন্তু অলরেডি জেনে ফেলেছি যে কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ যদি কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয়, তাহলে ছবিতে আমরা দেখি যে এখানে বাস্তব প্রতিবিম্ব, এখানে কিন্তু এই আলোক রশ্মিগুচ্ছ মিলিত হচ্ছে। ঠিক আছে, আলোক রশ্মিগুচ্ছ যে পড়ছে দর্পণের প্রতিফলক পৃষ্ঠের উপর, এগুলো কিন্তু মিলিত হচ্ছে, অর্থাৎ বাস্তব প্রতিবিম্ব গঠিত হচ্ছে। আর অবাস্তব প্রতিবিম্ব কি হবে? কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে এরকম মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলা হবে। এই যে এই আই বিন্দুতে এখান থেকে আলোক রশ্মি যে পড়ছে, ও বিন্দু থেকে আলোক রশ্মি পড়ছে, আবার আর বিন্দু থেকে আলোক রশ্মি পড়ছে, এগুলো পড়ে কিন্তু এই আই বিন্দু থেকে অপসারিত হচ্ছে, এরকম একটি ধারণা পাওয়া যাচ্ছে। সুতরাং এখানে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হচ্ছে। এই বাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়, কিন্তু অবাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না। তো এখানে এরপর আমরা একটু জানবো বাস্তব প্রতিবিম্ব ও অবাস্তব প্রতিবিম্ব এর মধ্যে পার্থক্যটা কি। তো পার্থক্য লিখতে গেলে প্রথমেই আমরা 1 নম্বরে সংজ্ঞাগুলো দিয়ে দিতে পারি। তাহলে 1-এ তোমরা সংজ্ঞা দিয়ে দেবে বাস্তব প্রতিবিম্বের সংজ্ঞা, এবং এপাশেও অবাস্তব প্রতিবিম্বের একটি সংজ্ঞা দিয়ে দেবে। এখানে একটা ছবি দেওয়া নাই, তোমরা ছবি দিয়ে দিতে পারো। এখানে বাস্তব প্রতিবিম্বের ওপাশে যে ছবি আমি দেখিয়েছি এবং অবাস্তব প্রতিবিম্বের ছবি দেখিয়েছি, এই দুটো ছবি তোমরা এখানে দিয়ে দিতে পারো। আর 3 নম্বর পয়েন্টে বা 2 নম্বর পয়েন্টে বলতে পারো, এটি প্রতিফলিত বা প্রতিসৃত আলোক রশ্মির অভিসারী বিন্দুতে গঠিত হয়। অভিসারী বিন্দুতে গঠিত হয় কোনটি? বাস্তব প্রতিবিম্ব। আর প্রতিফলিত বা প্রতিসৃত আলোক রশ্মির অপসারী বিন্দুতে গঠিত হয় কোনটি? অবাস্তব প্রতিবিম্ব। এবার বাস্তব প্রতিবিম্ব কোথায় পাওয়া যায়? অবতল দর্পণ ও উত্তল লেন্সে পাওয়া যায় বাস্তব প্রতিবিম্ব। আর লক্ষ্যবস্তুর অবাস্তব প্রতিবিম্ব দর্পণ ও লেন্স দ্বারা সৃষ্টি করা যায়। বাস্তব প্রতিবিম্বের প্রকৃত অস্তিত্ব আছে, অবাস্তব প্রতিবিম্বের প্রকৃত আসলে কোনো অস্তিত্ব নাই। বাস্তব প্রতিবিম্ব উল্টা হয় এবং অবাস্তব প্রতিবিম্ব অবশ্যই সোজা হয়। বিবর্ধন।
প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কত গুণ বড়? প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কত গুণ বড় বা ছোট, সেটি হচ্ছে রৈখিক বিবর্ধন। অর্থাৎ বলা যায় প্রতিবিম্বর দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলা হয়। তাহলে রৈখিক বিবর্ধনকে যদি আমরা এম ধরি, সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রতিবিম্বের দৈর্ঘ্য ভাগ লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তো প্রতিবিম্বের দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যকে বি ধরি, তাহলে এম সমান সমান কি আসবে? এ ভাগ বি, বা প্রতিবিম্বের দৈর্ঘ্য ভাগ লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। এটি যদি আমি ক্লাস শেষে সময় পাই, তাহলে এটি আমি তোমাদেরকে পড়িয়ে দিব। দেখি আমি সময়ে কতদূর পারি। তো এবার পড়ব অবতল দর্পণের ক্ষেত্রে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f, এটাকে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা এই চিত্র দিকে যদি একটু লক্ষ্য করি, দেখতে পাবো যে এটা কিন্তু অবতল দর্পণ, দেখেই বোঝা যাচ্ছে। তো এর ক্ষুদ্র উন্মেষ কোনটি? এম এ এম প্রাইম। এটি হচ্ছে ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট একটি অবতল দর্পণের প্রধান ছেদ। এবং এর মেরুবিন্দু কোনটি? এ। আগেই বলেছিলাম মেরুবিন্দু কোনগুলি হবে? এটি হচ্ছে মেরুবিন্দু এ। সি হচ্ছে এখানে বক্রতার কেন্দ্র। তাহলে এ সি ও এটি হবে প্রধান অক্ষ। তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব এ ও প্রধান ফোকাসের চাইতে বড় হবে। এখন মনে করি এই ও থেকে একটি আলোকরশ্মি এল বিন্দুতে দর্পণে আপতিত হয়েছে। ও থেকে আলোকরশ্মি এল বিন্দুতে আপতিত হয়ে কোন পথে ফিরে যাচ্ছে? এল আর। তাহলে ও এল আলোকরশ্মি আপতিত হয়ে এল আর পথে ফিরে যাচ্ছে। অপর একটি আলোকরশ্মি ও এ, এটি কি হচ্ছে? এ বিন্দুতে আপতিত হয়ে আবার ও এ ও এই পথে ফিরে যাচ্ছে। তাহলে প্রতিফলিত রশ্মি কয়টি পাচ্ছি? এই এল আর প্রতিফলিত রশ্মি, আবার এ ও কিন্তু প্রতিফলিত রশ্মি। এই দুটো কোথায় মিলিত হচ্ছে? এই পি বিন্দুতে। পি বিন্দুতে ছেদ করছে। তাহলে পি বিন্দুই হবে ও বস্তুর বাস্তব প্রতিবিম্ব। এই ও বস্তুর বাস্তব প্রতিবিম্ব হবে হচ্ছে এই পি। এখন এই এল আর সি তো যোগ করা ছিল না, যেহেতু যোগ করা ছিল না, আমরা এল আর সি যোগ করে দিব। তাহলে এল বিন্দুতে দর্পণের উপরে এটি কিন্তু অভিলম্ব আঁকা হবে। এবার আমরা আসি কোণ ও এল সি, কোণ ও এল সি এবং কোণ পি এল সি, এই দুটি কোণ কিন্তু সমান। কেন? প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা কিন্তু পড়েছিলাম আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই দুটি কোণ সমান। এখন যদি একটা ত্রিভুজ কল্পনা করি, ত্রিভুজ এল পি ও, এল পি ও এর ভিতরে এল সি, এই কোণ পি এল ও এর সমদ্বিখণ্ড। তাহলে এল সিটা কি? কোণ পি এল ও এর সমদ্বিখণ্ড। এখানে আমরা এই সমীকরণটি কিভাবে লিখতে পারি দেখো, এলপি ভাগ এল ও, অর্থাৎ এলপি ভাগ এল ও ত্রিভুজের সমদ্বিখণ্ডক সংলগ্ন দুই বাহুর অনুপাত। ত্রিভুজের সমদ্বিখণ্ডক এলসি এর সংলগ্ন দুই বাহু কোনটি? এলপি এবং এল ও। তাহলে এদের অনুপাত কাদের সমান হবে? তৃতীয় যে বাহুতে ছেদ করবে, তৃতীয় যে বাহু মানে হচ্ছে এই পি ও, এর অংশদ্বয়ের অনুপাতের সমান, অর্থাৎ পিসি ভাগ সিও। পিসি ও সিও এর অনুপাতের সমান। তাহলে এলপি ভাগ এল ও সমান সমান পিসি ভাগ সিও। এখন ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট দর্পণের এই এল বিন্দু এ বিন্দুর খুব কাছাকাছি। এই জন্য আমরা বলতে পারি কি, এলপি সমান সমান এ পি, এলপি সমান সমান এ পি। এবং আরো বলতে পারি এল ও সমান সমান এ ও। ঠিক আছে, যেহেতু এল এবং এ বিন্দু খুব কাছাকাছি। এখন সমীকরণ এ তে আমরা কি লিখেছিলাম? লিখেছিলাম এলপি ভাগ এল ও পিসি ভাগ সিও
তাহলে এলপি সমান সমান কিন্তু আমরা পেয়ে গেছি এপি। তাহলে এলপি সমান সমান আমরা এখানে লিখে দিতে পারি এপি। এবং আগের সমীকরণে দেখো এখানে আছে এলও। তাহলে এলও এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এল এর সমান সমান কিন্তু আমরা লিখেছি এও। তাহলে এল ও এর পরিবর্তে আমরা লিখতে পারি এও। তাহলে এপি ভাগ এও সমান সমান পিসি ভাগ সিও। এবার দেখো এই পিসিটা আমরা কিভাবে পাই? এই যে এসি এ সি, এখান থেকে যদি আমরা এপি বিয়োগ দিই, এসি থেকে যদি আমরা এপি বিয়োগ দিই তাহলে আমরা এই পিসি অংশটুকু পাবো। আবার যদি এই সিও এ ও এই অংশ থেকে এসি বিয়োগ দিই তাহলে আমরা সিও এই অংশটি পাবো, যেটি আমরা সমীকরণের মাধ্যমে লিখেছি। তাহলে এই এপি ভাগ এও সমান সমান এটুকু যদি আমরা বাদ দিয়ে লিখি, এটুক আর এটুক সমান, তাহলে এসি মাইনাস এপি ভাগ এও মাইনাস এসি। এখন চিহ্নের পুরাতন প্রথা অনুসারে আমরা বলতে পারি এপি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি। আর এও হচ্ছে বস্তুর দূরত্ব, যেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করে থাকি। এবং বক্রতার ব্যাসার্ধ আমরা বলতে পারি এসি, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। প্রত্যেকটির আগে পুরাতন প্রথা অনুযায়ী আমরা প্লাস দিয়ে দিব। এখন আমরা এই সমীকরণ 2 এর পরিবর্তে 2 এ যেগুলো আছে তার পরিবর্তে যদি এইগুলো বসাই ভি ইউ আর, তাহলে কি দাঁড়ায়? তো এপি সমান সমান আমরা বলছি ভি, তাহলে ভি এপির পরিবর্তে লিখলাম ভি। আর এ ও এর সমান সমান লিখেছি ইউ, তাহলে এ এর পরিবর্তে লিখলাম ইউ সমান সমান এসি। এসি মানে আমরা বলছি এটি বক্রতার ব্যাসার্ধ আর, অর্থাৎ আর মাইনাস আবার এপি। এপি সমান সমান ভি, তাহলে আর মাইনাস ভি ভাগ এও সমান সমান কিন্তু আবার ইউ, তাহলে ইউ মাইনাস আবার এসি সমান আর। এবার বজ্র গুণন করে দুই পাশে এরকম একটি সমীকরণ পাবো এবং সমাধান করে আমরা পাবো ইউ আর প্লাস ভি আর সমান সমান 2vu। এবার এটাকে 1/vu প্লাস 1/u এটা বানানোর জন্য আমরা ভি ইউ আর দ্বারা ভাগ করব। যদি ভাগ করি এই সমীকরণটিকে তাহলে আমরা পাবো 1/v প্লাস 1/u ইকুয়াল টু 2/r। এখন r সমান সমান আমরা বলতে পারি 2f, যেহেতু f সমান সমান r ভাগ 2। r ভাগ 2 যদি হয় তাহলে r সমান সমান হয় 2f। তাহলে r সমান সমান যদি আমরা এখানে 2f লিখি তাহলে 2 আর 2 কাটা চলে গেলে 1/f চলে আসে। তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এটিকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। তাহলে চিহ্নের নতুন প্রথা অনুযায়ী এপি, এই যে এপি, আবার একই কথা লিখছি, প্রতিবিম্বের দূরত্ব এপি সমান সমান ভি। এও বস্তুর দূরত্ব সমান সমান ইউ। এবং এসি বক্রতার ব্যাসার্ধ সমান সমান আর। এখন এই যে সমীকরণ 2, এই সমীকরণ 2 এখানে আমরা আবার লিখলাম সমীকরণ 2টি। এইটাই সমীকরণটি আমরা সমাধান করে কিন্তু এটি পেয়েছি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে সেই লাইনটি আমরা লিখে দিলাম 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। সুতরাং অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি যে 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আরো ইচ্ছা ছিল কিছু অঙ্ক বুঝিয়ে দেওয়ার, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটি ঠিক সম্ভব হচ্ছে না। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে পুরো ক্লাসটি শুনেছো এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে কিছু সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সমস্যার সমাধান করার। ভিডিওটি যদি পুনরায় দেখতে চাও তাহলে লগ ইন করো www.skills.gov.bd এই ওয়েবসাইটে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।